আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। তো আমরা আজকে পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরতেছি। দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টি আমরা আগেই বোর্ডে উল্লেখ করে দিয়েছি। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা বিষয়টি লিখেছি, সেটা হচ্ছে যে সমযোজী যৌগের শ্রেণী বিভাগ অথবা পোলার সমযোজী ও অপোলার সমযোজী যৌগ কি। তো আমরা শুরুতেই তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা উপস্থাপন করতে যাচ্ছি। এই তথ্যগুলো অবশ্যই একটু মনে রাখবে এবং মনে রাখা দরকার। সেই তথ্যগুলো হচ্ছে, যে কোনো সমযোজী যৌগের যে কোনো দুইটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি, অর্থাৎ আমরা সবাই জানি বা এর আগে আমাদের আলোচনা হয়েছে যে সমযোজী যৌগ অধাতব পরমাণু সমন্বয়ে গঠিত হয়। তো কোনো সমযোজী যৌগের মধ্যে যে কোনো দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি, আমরা এখানে দুটো পয়েন্ট উল্লেখ করেছি, তো কোনো সমযোজী যৌগের অন্তর্ভুক্ত যে কোনো দুটি অধাতব পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে, যদি কোনো সমযোজী যৌগের অন্তর্ভুক্ত যে কোনো দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে ওই যৌগটি পোলার সমযোজী হবে। বিষয়টি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা এর আগের ক্লাসেও অর্থাৎ পূর্বের ক্লাসেও কয়েকটি গুরুত্বপূর্ণ এবং আমাদের যে সকল মৌল আমাদের প্রয়োজনীয় সে সকল মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা লিখে দিয়েছি। তো সেই মান থেকে আমরা কোনো সমযোজী যৌগের অন্তর্ভুক্ত যে কোনো দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দেখব। সেই পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তবে সে সমযোজী যৌগটা পোলার হবে। তো আমরা পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপরে দ্বিতীয় পয়েন্টে আমরা যেটা উল্লেখ করেছি, যে কোনো দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 অপেক্ষা কম হয়, তাহলে যৌগটি তখন অপোলার সমযোজী হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ দিয়ে তোমাদের সামনে সহজে উপস্থাপন করতেছি বিষয়টি। তো আমরা এখানে দেখো, উদাহরণ হিসেবে বেশ কয়েকটি যৌগ লিখে দিয়েছি। দেখো 1 2 3 4 5, প্রায় 5টি যৌগ লিখে দিয়েছি। এখন দেখো, প্রথম যৌগটি মিথেন, তারপরে ইথেন, তারপরেটা হচ্ছে বেনজিন, এরপরটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এরপরটা আমরা কার্বন ডাইঅক্সাইড, ইত্যাদি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রত্যেকটা যৌগে, দেখো প্রত্যেকটা যৌগতে একাধিক অধাতব পরমাণু সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি যৌগ একাধিক অধাতব পরমাণু সমন্বয়ে গঠিত। কোনো যৌগের মধ্যেই তুমি কোনো ধাতব পরমাণু দেখতে পাবে না। দেখো, মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেন, ইথেনে কার্বন হাইড্রোজেন, বেনজিনে কার্বন হাইড্রোজেন, আচ্ছা কার্বন টেট্রাক্লোরাইডে কার্বন ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইডে কার্বন অক্সিজেন। অর্থাৎ এই সমস্ত যৌগ সমূহ একাধিক ভিন্ন অধাতব পরমাণু দ্বারা গঠিত হয়। এরা সবাই সমযোজী যৌগ। এখন এই সকল সমযোজী যৌগ সমূহ, এই সকল সমযোজী যৌগ সমূহ পোলার হবে নাকি অপোলার হবে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে সকল যৌগ আমরা লিখেছি এরা অপোলার সমযোজী যৌগ। কেন? শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো আমরা এখানে একটু দেখো, আমরা মিথেনের গঠনটা দেখিয়েছি। এই উদাহরণ সবের মধ্যে থেকে আমরা একটু একটা দুটো যৌগ দেখাচ্ছি, তার মধ্যে আমরা মিথেনের গঠনটা একটু দেখাচ্ছি। খেয়াল করো, মিথেন দেখো, কেন্দ্রে কার্বন, চারদিকে 4টা হাইড্রোজেন আছে। তাহলে কেন্দ্রে কার্বন, এটা একটা ভিন্ন পরমাণু, আর 4টা হাইড্রোজেন, কেন্দ্রে কার্বন 4টা হাইড্রোজেন, তার মানে দুইটি ভিন্ন অধাতব পরমাণু, একটি হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কার্বন এবং যে কোনো একটি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যকে নির্ণয় করি। কার্বন এবং যে কোনো একটি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানটা আমরা দেখি। তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাহলে পার্থক্য কত হবে? দেখো, কার্বনের এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে 0.4। দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4। অর্থাৎ এই যে মিথেন সমযোজী যৌগে দুটি ভিন্ন অধাতব পরমাণু কার্বন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পাওয়া গেল 0.4। এখন দেখো, যেহেতু এই যৌগের মধ্যে দুটি ভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4, তাহলে আমরা যৌগটিকে কি বলবো? এটা কি পোলার না অপোলার? তো শিক্ষার্থীরা, আমাদের শর্তের দিকে দেখো, এখানে আমরা লিখে দিয়েছিলাম, দেখো বি পয়েন্টে, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে কম হয়, তাহলে যৌগটি হবে অপোলার সমযোজী। অপোলার সমযোজী। কাজেই দেখো, মিথেনে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4, দ্যাট ইজ 0.5 থেকে কম। তাহলে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 অপেক্ষা কম, কাজেই মিথেন অপোলার সমযোজী। মিথেন অপোলার সমযোজী। তাহলে যেহেতু মিথেন অপোলার সমযোজী, অর্থাৎ অপোলার সমযোজী মানেই হচ্ছে যে বিশুদ্ধ সমযোজী, অর্থাৎ বিশুদ্ধ সমযোজী যৌগ। কাজেই এই সমযোজী যৌগ অর্থাৎ অপোলার সমযোজী যৌগ, সে বিদ্যুৎ পরিবাহী নয়, সে পানিতে দ্রবণীয় নয়, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হবে না। অর্থাৎ আয়নিক যৌগ যে সমস্ত বৈশিষ্ট্য প্রদর্শন করে,
এই বিশুদ্ধ সমযোজী অথবা অপোলার সমযোজী যৌগসমূহ সে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করবে না। তো শিক্ষার্থীরা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা আরো একটা উদাহরণ দেখে দেখো, 1 2 3 সেই একই কারণে অপোলার সমযোজী, 1 2 3 একই কারণে মিথেন যে কারণে অপোলার সমযোজী, 1 2 3 ওই একই কারণে অপোলার সমযোজী। অর্থাৎ অপোলার সমযোজী যৌগ সমূহকেই বলা হয় পোলার কি বলে বিশুদ্ধ সমযোজী যৌগ। এখন আমরা 4 আর 5 এই 4 আর 5 যোগে দুটো ভিন্ন পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখো তোমাদের একটু সংশয় হবে, এই শর্তের সাথে মিলবে না, এই শর্তের সাথে মিলবে না। দেখো 4 আর 5 এই দুইটা যোগে দুইটা ভিন্ন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি নির্ণয় করো তো দেখবে যে 0.5 থেকে বেশি হয়, 0.5 থেকে বেশি হয়। তারপর আমরা অপোলারের মধ্যে রেখেছি, অপোলারের মধ্যে রেখেছি কেন আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, প্রিয় শিক্ষার্থীরা আমরা কার্বন টেট্রাক্লোরাইডের একটা সহজ গঠন তোমাদের জন্য আমরা একটা সহজ গঠন দেখিয়েছি। এখানে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, কার্বন কেন্দ্রে চারদিকে 4টা ক্লোরিন, কার্বন কেন্দ্রে চারদিকে 4টা ক্লোরিন। দেখো 4টা বন্ধনে সমযোজী বন্ধন, একটু খেয়াল করো, 4টা বন্ধনে সমযোজী বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কেন্দ্রে কার্বন চারদিকে 4টা ক্লোরিন, ঠিক আছে। এখন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এখানে কার্বন এর তড়িৎ ঋণাত্মকতা, আচ্ছা আমরা ক্লোরিনটাকে দেখি, ক্লোরিনের মান বেশি, ক্লোরিনটাকে দেখি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ক্লোরিন 3.0, ক্লোরিনের 3.0। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, কার্বনের 2.5। যে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তাহলে পার্থক্য কত হচ্ছে, সমান সমান 0.5, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো যেহেতু কার্বন টেট্রাক্লোরাইড যৌগের গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং যে কোনো একটি ক্লোরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান থেকে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করেছি, সেখানে মান পাওয়া যাচ্ছে 0.5। তাহলে যেহেতু আমাদের শর্ত ছিল, বি পয়েন্টের শর্ত ছিল যে কোনো সমযোজী যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 অপেক্ষা কম হয় তাহলে সে যৌগটি হবে অপোলার সমযোজী। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5, অর্থাৎ 0.5 অপেক্ষা কম নয়। আমাদের কথা ছিল 0.5 অপেক্ষা যদি কম হয় তাহলে সে অপোলার হবে, কিন্তু এখানে 0.5, তাহলে কি আমরা পোলার বলবো? পোলার হওয়ার কথা প্রিয় শিক্ষার্থীরা, যৌগটি পোলার হওয়ার কথা, কিন্তু পোলার হবে না কেন? একটু ভালো করে খেয়াল করে দেখো, কার্বনের সাথে দুই দিকে দুইটা ক্লোরিন, মাঝখানে কার্বন, দুই দিকে দুইটি ক্লোরিন, ভালো করে খেয়াল করো। এখন দেখো কার্বনের সাথে এই ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতার বলে ইলেকট্রন জোড়কে ডান দিকে টেনে নিচ্ছে। একই কারণে এই কার্বন এবং ক্লোরিনের ইলেকট্রন জোড়কে ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতা বলে ইলেকট্রন জোড়কে বাম দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে দেখো দুইটা ক্লোরিন একই অক্ষ বরাবর, দুইটা ক্লোরিন একই অক্ষ বরাবর, দুই দিকে কার্বন, দুই দিকে দুইটা ক্লোরিন একই অক্ষ বরাবর উল্টা দিকে দুইটা ক্লোরিন ইলেকট্রন জোড়কে টেনে নিচ্ছে। অর্থাৎ এই যে কার্বন কেন্দ্রে একই অক্ষ বরাবর দুই দিকে দুইটা ক্লোরিনের এই ইলেকট্রন জোড় টেনে নেওয়ার যে ক্রিয়াশীল বল, অর্থাৎ ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়ে যায়। অর্থাৎ এই কার্বন থেকে ইলেকট্রন জোড় ক্লোরিন ডান দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই কার্বন থেকে ইলেকট্রন জোড় ক্লোরিন বাম দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে একই অক্ষ বরাবর দুইটা ক্লোরিন তার তড়িৎ ঋণাত্মকতার বল, অর্থাৎ দুইটা ক্লোরিনের ক্রিয়াশীল লব্ধি বলটা শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এইখানে কোনো ডাইপোল, অর্থাৎ এইখানে ইলেকট্রন জোড় যে সরে আসবে এটা হয় না, অর্থাৎ লব্ধি বলটা শূন্য থাকায়। একইভাবে দেখো কার্বনের উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, তাহলে কি হচ্ছে দেখো, এই ক্লোরিন যেই তড়িৎ ঋণাত্মকতা বলে ইলেকট্রনকে উপরের দিকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, একইভাবে নিচের ক্লোরিনও কার্বন থেকে ইলেকট্রন জোড়কে টেনে নিচের দিকে দিয়ে যাচ্ছে। ফলে দুইটা ক্লোরিনের ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে, যার কারণে
এই যৌগের মধ্যে কোনো ভিন্ন মেরু বা পোল সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ কার্বন ক্লোরিনের ইলেকট্রন জোড়, কার্বন ক্লোরিনের ইলেকট্রন জোড় দুই পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে শেয়ার থাকতেছে। ফলে এই যৌগের মধ্যে যদিও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5, ফলে কি হচ্ছে, কোনো ভিন্ন মেরু বা ডাইপোল সৃষ্টি হচ্ছে না, যার কারণে আমরা এই যৌগটিকে আমরা বলে থাকি অপোলার সমযোজী যৌগ। তো শিক্ষার্থীরা বোঝা গেছে কিনা? একইভাবে কার্বন ডাই অক্সাইড অপোলার সমযোজী, যদিও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 অপেক্ষা বেশি, কিন্তু অপোলার সমযোজী। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে পোলার সমযোজী যৌগ কেন হয়, কিভাবে হয়, আমরা তো দেখাচ্ছি তোমাদেরকে। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, পোলার সমযোজী যৌগ সমূহ আমরা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের সামনে। কোন কোন যৌগ সমূহ পোলার সমযোজী, যেমন খেয়াল করে দেখো, পানি, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, আচ্ছা এরপরে হচ্ছে HF হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হচ্ছে অ্যালকোহল যৌগ যেমন ইথানল বা মিথানল বা ভ্যারাইটিস, শিক্ষার্থী দেখো আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু তোমাদের মনে রাখার সুবিধার্থে কিছু আমাদের প্রয়োজনীয় যৌগ পোলার, যারা সমযোজী হওয়া সত্ত্বেও পোলার, অর্থাৎ যাদের মধ্যে প্লাস মাইনাস প্রান্ত তৈরি হয়। এই শিক্ষার্থীরা আমি আবার একটু বলে দিচ্ছি, পোলার সমযোজী যৌগ হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ যাদের মধ্যে একাধিক ভিন্ন অর্থাৎ পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রনের শেয়ার হবে এবং কোনো ডাইপোল অর্থাৎ ভিন্ন মেরু বা প্রান্ত অর্থাৎ আংশিক প্লাস আংশিক মাইনাস প্রান্ত সৃষ্টি হবে না। আর যারা পোলার হবে, সমযোজী যৌগ সমূহ মধ্যে যারা পোলার হবে তাদের মধ্যে দুইটি ভিন্ন প্রান্ত বা মেরু বা পোল অর্থাৎ আংশিক প্লাস আংশিক মাইনাস প্রান্ত সৃষ্টি হবে, এই জন্য পোলার সমযোজী যৌগ বলা হয়। তো এখানে দেখো আমরা কয়েকটি যৌগ উল্লেখ করে দিচ্ছি, পানি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড HF, হাইড্রোজেন ক্লোরাইড HCl, তারপরে হচ্ছে মিথানল CH3OH মিথানল, অর্থাৎ অ্যালকোহল যৌগ যারা আছে, আমরা শুধু একটা উদাহরণ এখানে লিখেছি, সেটা হচ্ছে মিথানল। এখন প্রিয় শিক্ষার্থীরা, এদেরকে দেখো না সবাই সমযোজী, দেখো প্রত্যেকটা যৌগ, দেখো পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা ভিন্ন অদত্ত পরমাণু দ্বারা গঠিত, অ্যামোনিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন অদত্ত পরমাণু, দেখো প্রত্যেকটা যৌগ একাধিক ভিন্ন অদত্ত পরমাণু দ্বারা গঠিত, কাজে সকল যৌগ সমযোজী যৌগ। এখন কথা হচ্ছে এরা পোলার কেমন, এদেরকে পোলার সমযোজী কেমন বলবো, আমরা প্রিয় শিক্ষার্থীদের দেখা দিচ্ছি। আমরা এখানে একটা দেখাচ্ছি, যেমন পানির বেলায় আমরা দেখো দেখাচ্ছি এখানে, পানির গঠন হচ্ছে, পানি এর গঠন, আচ্ছা দেখো আমরা পানির গঠনটা একটু দেখাচ্ছি, এই আচ্ছা। তো এখন এখানে আমরা দেখাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কেমন হয়। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মানটা একটু মনে রাখতে হবে, অবশ্যই মানটা আমি লিখে দিচ্ছি আগের ক্লাসে, অবশ্যই মানটা মনে রাখবা। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। আচ্ছা এর সাথে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সমান সমান হচ্ছে 2.1। পার্থক্য কত দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তো দেখো পার্থক্য কত আসে, সমান সমান দেখো 1.4। দেখো প্রিয় শিক্ষার্থী তারপরে দেখো, তাহলে দেখো আমরা পানির এখানে যে যৌগ সমূহ আমরা দেখিয়েছি, 5টা যৌগ দেখিয়েছি, আমাদের কমন প্রয়োজনীয় যৌগ সমূহের মধ্যে আমরা কয়েকটা যৌগ এখানে উল্লেখ করেছি। তো এখন এখানে দেখো পানির গঠনটা আমরা দেখলাম। তো এখান থেকে তোমাদের গঠনটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা কোন দুইটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য
দেখবো, এই জন্য আমরা গঠনটা দেখাই। তাই এখানে কেন্দ্রে আছে অক্সিজেন, অবশ্যই অক্সিজেনের সাথে আর একটা পরমাণু, বুঝতে পারতেছো কিনা বিষয়টা? অর্থাৎ কেন্দ্রে যে পরমাণু থাকবে তার সাথে অন্য যে কোনো একটা পরমাণু। তাহলে এখানে দেখো অক্সিজেন কেন্দ্রে আছে, তার সাথে হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, তাহলে পার্থক্যটা দেখো কত আসে 1.4। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে পানি যৌগের মধ্যে দুটি ভিন্ন আদর্শ পরমাণু অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.4। তাহলে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4, দ্যাট ইজ আমাদের শর্ত ছিল এতে আমরা শর্ত লিখেছিলাম যে 0.5 থেকে যদি 1.9 এর মধ্যে হয়, তাহলে দেখো পার্থক্যটা 1.4, অর্থাৎ 0.5 থেকে 1.9 এর মধ্যে। তাহলে কি হবে, এই যে তাহলে এখানে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়, এই শেয়ারকৃত ইলেকট্রন জোড় অক্সিজেনের দিকে একটু সরে আসবে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 1.4। তার মানে হচ্ছে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় অক্সিজেনের নিউক্লিয়াস প্রতি অধিক আকৃষ্ট হবে, ফলে অক্সিজেনটা আংশিক মাইনাস এবং হাইড্রোজেনের প্রান্তটা আংশিক প্লাস প্রান্ত হবে। তাহলে দেখো এই যোগের মধ্যে দুটি প্রান্ত, দুটি পোল অথবা দুটি ভিন্ন মেরু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আংশিক মাইনাস আংশিক প্লাস প্রান্ত হচ্ছে, ফলে এই যৌগটি আর বিশুদ্ধ সমযোজী যৌগ থাকে না, এই যৌগটি হয়ে যায় পোলার সমযোজী, যৌগটি হয়ে যায় পোলার সমযোজী, এই যৌগটি পোলার সমযোজী। আর যখনই যৌগ পোলার সমযোজী হয়ে যায় তখনই তার বৈশিষ্ট্য আয়নিক যৌগের বৈশিষ্ট্য, অর্থাৎ তখন সেই যৌগটি আয়নিক বৈশিষ্ট্য লাভ করে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তুমি যে কোনো একটা সমযোজী যৌগ ধরো, ওই যৌগের মধ্যকার যে কোনো দুটি ভিন্ন অধাতব পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, যদি 0.5 থেকে কম হয় তাহলে অপোলার সমযোজী বা বিশুদ্ধ সমযোজী, আর ওই যৌগের মধ্যে কোনো ভিন্ন মেরু বা পোল বা দুটি ভিন্ন প্রান্ত সৃষ্টি হবে না। কিন্তু যদি কোনো সমযোজী যৌগে দুইটি ভিন্ন পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে পাও প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওই যৌগের মধ্যে ওই দুইটা পরমাণু দুইটা ভিন্ন প্রান্ত লাভ করবে, অর্থাৎ ভিন্ন মেরু, অর্থাৎ আংশিক প্লাস আংশিক মাইনাস প্রান্ত লাভ করবে, ফলে তখন যৌগটি পোলার সমযোজী যৌগ হয়ে যায়। আর কোনো সমযোজী যৌগ যখন পোলার হয়ে যায় তখন সে আয়নিক বৈশিষ্ট্যের মতো, অর্থাৎ তখন সে আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, তখন আয়নিক যৌগ যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে পোলার সমযোজী যৌগ ওই সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ধারাবাহিকভাবে আমাদের লেকচার দেখার জন্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা পরবর্তী লেকচারগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।